নিজের বুকে হাত রেখে বলো তো আন্টি, সেম ভয় কি তুমি পাচ্ছ না? এবার কি হবে বলো তো? তোমার কৃষ্ণর বউ চলে গেছে, এবার ওর কি হবে? লাজুকে নিয়ে তোমার মনে কি কোনো ভয় আসছে না? আমি রাস্তা থেকে সরে গেলে অনুভব কোন দিকে যাবে সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। সেই পথটা বাকি লোকেরা অ্যাকসেপ্ট করবে কিনা সেটা পরের কথা, কিন্তু ওর মা হয়ে তোমার কেমন লাগবে আন্টি? এরকম একটা মেয়ে আন্টি, এরকম একটা গ্রামের মেয়ে, অশিক্ষিত ফ্যামিলির মেয়ে, যার এরকম একটা স্ট্যান্ডার্ড, এরকম একটা মেয়ে, তার সঙ্গে তোমার ছেলে নিজের লাইফ। কি অনুভব, তুমি বাড়িতে ছিলে? মানে তুমি এই সময় বাড়িতে থাকো? খুব অসুবিধা হয়ে গেল তো মনলতা, আমি বাড়িতে আছি বলে। ইস, তোমার নতুন প্ল্যানটা কি তাহলে নষ্ট হয়ে গেল নাকি? আমি কোনো প্ল্যান নিয়ে এখানে আসিনি অনুভব। তাই বুঝি? তাহলে এতক্ষণ ধরে কি আমার মাকে বেদ পুরাণের গল্প শোনাচ্ছিলে? মনলতা, তোমাকে না খুব খারাপ একটা খবর দেওয়ার আছে। সিরিয়াসলি, তোমার জন্য খবরটা খুব 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 খারাপ। আমি না তোমাকে এখন পুরোপুরি রিড করতে পারছি। তোমার পরের কনস্পিরেসি কি হতে পারে, কে তোমার পরের ভিকটিম হতে পারে, সব দেখলে তো আমি তোমাকে কেমন ঠিক জায়গা ধরে ফেলেছিলাম। আমি সামা বুঝে গেছিলাম তোমাকে অন্য ডক্টরের কাছে চেক আপ করানো দরকার, তাই আমি তোমাকে ওখানে যেতে বাধ্য করেছিলাম। লাজুর কলেজের ডক্টর মালবিকা, তাকে তুমি সামাও ডজ করেছিলে, কিন্তু ডক্টর কস্তুরীকে করতে পারোনি। তোমার খেলা শেষ। তাও দেখো, আজকে তুমি সামাও জানতে যে জেঠিমুনি ঠাম্মিকে নিয়ে বেরোবে, আর এই সময় অনু থাকে না বাড়িতে। দাদা ভাই, বৌদি ভাই, জেঠুমুনি, বাবা কেউ বাড়িতে থাকে না। তাই তুমি আজকে এখানে এসছো আমার মাকে ইনফ্লুয়েন্স করতে। তোমার মোড অফ অপারেশন স্টাডি করে আমার মনে হয়েছিল তুমি ফাঁকা বাড়ি দেখে ঠিক চলে আসতে আমার মায়ের মাথাটা খেতে। সেই জন্যই আজকে আমি আমার বাড়ি থেকে কাজ করছিলাম। দেখো কি দারুণ ভাবে আমি আবার তোমার একটা চাল ধরে ফেললাম। বলো তো আমি কি বলি, তুমি না এই ব্যাপারটা ছেড়ে দাও, আর লাভ নেই। আরে বাবা বনলতা, তুমি তো দেখছি একেবারে তৈরি হয়ে এসেছো। প্রথমে আমাকে হাত করার চেষ্টা করলে, মিয়ে মিয়ে আমার হাতে পায়ে পড়লে, এখন তো দেখছি আবার বেশ মোশও করছো। আন্টি, আমার তোমার উপর কোনো রাগ অভিমান নেই গো। আমি জানি তুমি একটা সিচুয়েশনের মধ্যে আছো, আমি তোমাকে ব্লেম করছি না। আমি চলে যাবার পর তুমি একটু ভেবে দেখো, আমি যে কথাগুলো তোমাকে বললাম, আমি কি একেবারেই ভুল বলেছি নাকি ঠিক বলেছি? আর অনুভব, আমি যদি বাঁচি না অনুভব, আমি তোমার বউয়ের পরিচয়ই বাঁচবো। এই ডিভোর্স আমি হতে দেব না। কেস করবে তো কেস চলুক, মাসের পর মাস, বছরের পর বছর চলুক, আমি আমার অধিকার অন্য কাউকে পেতে দেব না অনুভব। ফাইন, তুমি কি ভাবছো আইন দেখিয়ে তুমি এই বাড়িতে এসে থাকবে? এই বাড়ির লোক তোমাকে তাড়াতে পারবে না, তুমি আইন দেখিয়ে এই বাড়িতে এসে থেকে আমার উপরে অধিকার ফলাবে? কেন আমার বাইকে যাবে বেড়াতে যাবি? না মানে তুই হাঁটছিস, বাইকটা বের করছিস না, তাই জিজ্ঞেস করলুম। দাঁড়াও দাঁড়াও, গাড়ি থামাও। এই তোর কি হয়েছে বলতো? আর সকাল থেকেই দেখছি তুই বড় চুপচাপ হয়ে আছিস। জানিস আমার দিদি প্রেগনেন্ট নয়।
কি বলছিস তুই? বনলতা দি প্রেগনেন্ট নয় মানে? মানে ও মিথ্যে কথা বলছিল, গল্প বানিয়ে প্রেগনেন্সি যে ঘুরে বেড়াচ্ছিল। আর বলছিলাম যে রাজমন্ত্রী, আরে আপনি দেখে গাড়ি চালাতে পারেন না? তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস তো? চলো। যা যেটা বলছিলাম, আচ্ছা উনি এরকম প্রেগনেন্ট সেজে ঘুরে কেন বেড়াচ্ছিলেন? মানে ওনার কি মাথায় কোনো গোলমাল আছে? সবাই বদনাম করবে, ওর নামে চিৎকার করবে, খারাপ খারাপ কথা বলবে। ও যতই বনলতা দিদিকে ডিভোর্স দিতে চাক, যতই ও সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাক, আমি তো বিবাহিত, আমার তো বিয়ে হয়ে গেছে। ওকে আমাকেও খারাপ কথা বলবে, সে লোকে আমাকে খারাপ কথা বলতেই পারে, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু তোমাকে যদি কেউ কিছু বলে, ওই লোকটা এখন আমাকে কেন ফোন করছে? ওর কি দরকার আছে এখন? কি আবার আমাকে ওই বাড়িতে ফিরে যেতে বলবে? না, আমি যাবো না। ও বাড়ির সঙ্গে আমার কোনো যোগাযোগ না থাকাই ভালো।